হামের উপসর্গ নিয়ে আরও 10 জনের মৃত্যু, ভর্তি 974। 30 উপজেলায় টিকাদান শুরু, পাচ্ছে 6 থেকে 59 মাসের শিশুরা। অসুস্থদের খাওয়ানো হচ্ছে ভিটামিন এ। সংবাদ পাচ্ছি মারা যাচ্ছে, এটা আসলে আমাদের মায়েদের মধ্যে একটা প্রচুর ভয় কাজ করতেছে। অনেক চিন্তায় ছিলাম যে আমের মহামারী আক্রান্ত হচ্ছে। আজকে অনেক স্বস্তি বোধ করতেছি বাচ্চাকে টিকা দিতে পেরে। সকল বাবা মাই তো চাই সন্তান সুস্থ থাকে। 12 এপ্রিল ঢাকার 2 সিটিতে শুরু হবে ক্যাম্পেইন। 3রা মে থেকে চলবে সারা দেশে। এটা একটা ভয়াবহ রোগ, করোনার চেয়ে কোনো অংশে কম নয়। এটাকে খুব মিসহ্যান্ডেল করেছে অতীতের সরকারগুলি। 2020 ডিসেম্বরের পর থেকে এই টিকাদানটা কন্টিনিউ করে নাই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলাধুলার খবর নিয়ে খেলার সময়ে যুক্ত হবেন রাব্বি। আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তে খেলাধুলার খবর জানিয়ে দেব আমি এস এম ইকবাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই সনদ নিয়ে সংসদে ফের বিতর্ক, মুলতবি প্রস্তাব গ্রহণ না করার আহ্বান বিরোধীদের। পরাজয়ের গ্লানির কারণে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানে আপত্তি বিরোধীদের। জ্বালানি নিরাপত্তায় সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের। 3 মাসের মজুদ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর। যুদ্ধের প্রভাবে পণ্যের দাম বাড়ার শঙ্কা অর্থমন্ত্রীর। মঙ্গল বা আনন্দ নয়, এবার নববর্ষে হবে বৈশাখী শোভাযাত্রা, জানালেন সংস্কৃতি মন্ত্রী। নতুন নামে সমস্যা হবে না ইউনেস্কোর স্বীকৃতিতে। বিভাজন ভুলে ঐক্যের ডাক। হুগলি হাওরের বাঁধ ভেঙে প্রবল বেগে ঢুকছে পানি। হবিগঞ্জে তলিয়ে গেল 300 একর ক্ষেতের কাঁচা পাকা ধান। উৎকণ্ঠায় কৃষক। সুনামগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষার চেষ্টা। হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরও 10 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নতুন 974 জনকে ভর্তি করা হয়েছে। প্রাদুর্ভাব মোকাবেলায় 18 জেলার 30 উপজেলায় শুরু হয়েছে টিকাদান। পাচ্ছে 6 থেকে 59 মাসের শিশুরা। অসুস্থদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন 12 এপ্রিল ঢাকার 2 সিটি, ময়মনসিংহ, বরিশাল সিটিতে টিকাদান শুরু হবে। বাকি সব এলাকায় 3রা মে থেকে একযোগে চলবে ক্যাম্পেইন। হামের প্রাদুর্ভাব মোকাবেলায় দেশের 30টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলায় শুরু হয়েছে জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচি। টিকা কেন্দ্রগুলোতে সকাল থেকে শিশুদের নিয়ে ভিড় করেন অভিভাবকরা। হামের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে টিকা পাওয়ায় কিছুটা স্বস্তি প্রকাশ করেন তারা। এতদিন অনেক চিন্তায় ছিলাম যে আমের মহামারী আক্রান্ত হচ্ছে, তো এই জন্য আজকে দেওয়ার পরে অনেক ফিল হচ্ছে। বাচ্চাদের হাম হয় হয়তো হইতে পারে, এই জন্য আগে সতর্ক থাকা ভালো। দিলাম হয়তো পরবর্তীতে যাতে না সমস্যা হয় এই জন্য। কার্যকরের ব্যাপারটা হচ্ছে কি, এটা তো আমরা জানি না, এরা জানে, মনে করেন যারা বানাইছে তারা। তবে আমরা তো বিশ্বাসের উপরে আইছি। ঢাকায় যে পরিমাণ হয় বাচ্চা দেখতেছি, সংবাদ পাচ্ছি মারা যাচ্ছে, এটা আসলে আমাদের মায়েদের মধ্যে একটা প্রচুর ভয় কাজ করতেছে। আজকে অনেক স্বস্তি বোধ করতেছি বাচ্চাকে টিকা দিতে পেরে। সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় হামের ভয়াবহতা করোনার চেয়ে কম নয় মন্তব্য করে মন্ত্রী বলেন, অতীতের সরকারের ভুল ব্যবস্থাপনার কারণেই হামের প্রাদুর্ভাব ছড়িয়েছে। মিজেলস রেভেলা, এটা একটা ভয়াবহ রোগ, করোনার চেয়ে কোনো অংশে কম নয়। এটাকে খুব মিসহ্যান্ডেল করেছে অতীতের সরকারগুলি। এটা কন্টিনিউয়াস একটা প্রসেস দিয়ে যাওয়াই উচিত ছিল সব সময়, কিন্তু 2020 ডিসেম্বরের পর থেকে বিগত সরকারগুলি এই টিকাদানটা কন্টিনিউ করে নাই, যেই কারণে একেবারে বজ্রপাতের মতন আমাদের উপরে সে রাতারাতি কিছুদিনের ভিতরে অনেক বেড়ে গিয়েছে। মন্ত্রী জানান, আগামী 12 এপ্রিল ঢাকার 2 সিটি, ময়মনসিংহ ও বরিশাল সিটিতে টিকা দেয়া হবে। এরপর সারা দেশে একযোগে হামের টিকাদান শুরু হবে 3রা মে থেকে। 12 এপ্রিল থেকে আমরা ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশন, তার সাথে ময়মনসিংহ এবং বরিশাল জেলাকে কভার করে দেব ইনশাল্লাহ। 3রা মে থেকে বাংলাদেশের বাকি সমস্ত জেলা, সমস্ত উপজেলায় একযোগে আমরা আমাদের এই টিকাদান কর্মসূচি এবং ভিটামিন এ কর্মসূচি চালু থাকবে। চলমান জরুরি ক্যাম্পেইনে টিকা পাচ্ছে 6 মাস থেকে 59 মাসের শিশুরা। আর অসুস্থ শিশুদের খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকার বাইরে প্রথম দিনের টিকাদান কর্মসূচিতে অভিভাবকদের দীর্ঘ লাইন দেখা যায়। সরকার দ্রুত টিকাদান কার্যক্রম শুরু করায়
স্বস্তি প্রকাশ করেছেন তারা। চলতি বছরই হামজনিত শিশু মৃত্যু শূন্যে নামিয়ে আনার আশা সংশ্লিষ্টদের। কোলে ছোট্ট শিশু, টিকা দেওয়ার লাইনে দীর্ঘ অপেক্ষা অভিভাবকদের। সারা দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বিশেষ টিকাদানের মাধ্যমে সন্তানকে সুরক্ষিত রাখার চেষ্টা অভিভাবকদের। জরুরি ভিত্তিতে টিকাদান কার্যক্রমে স্বস্তি জানিয়েছেন অভিভাবকরা। আর নির্ধারিত সময়ের মধ্যে সব শিশুকে টিকার আওতায় আনার আশা স্বাস্থ্য বিভাগের। সকল বাবা মাই তো চাই সন্তান সুস্থ থাকুক। বাচ্চাদের হলেতে যে সমস্যাগুলো হওয়ার কথা সেগুলো আর হবে না। রোববার সকাল থেকে সারা দেশে হাম রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রাথমিকভাবে 18 জেলার ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় 6 থেকে 59 মাস বয়সী শিশুদের দেওয়া হয় টিকা। আর যাদের শরীরে হামের উপসর্গ রয়েছে তাদের খাওয়ানো হয় ভিটামিন এ ক্যাপসুল। হাম প্রতিরোধে অভিভাবকদের সহযোগিতা চেয়ে উদ্বিগ্ন না হবার আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার। সবার মাধ্যমেই আমরা চাই এই এমার্জেন্সি যে মিজলস ভ্যাকসিন ক্যাম্পেইন যেটা এটাকে সফল করার। টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে স্বাস্থ্য সচিব জানান, আপাতত কোনো ধরনের টিকার সংকট নেই। দ্রুত পদক্ষেপের কারণে টিকাদান কার্যক্রম শুরু করা সম্ভব হয় বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মোহিত। ইউনিসেফ থেকে যে টিকাগুলো কিনেছি আমরা ওইটা দিয়ে আমরা এখন দ্রুত সংক্রমণ প্রতিরোধে আমরা ইউনিসেফের সহায়তায় গ্যাবি থেকে এখন টিকাগুলো সরবরাহ নিচ্ছি। আমরা কয়েকদিন পরেই ঢাকা সিটি কর্পোরেশন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, বরিশাল সিটি কর্পোরেশন, সেই সিটি কর্পোরেশনগুলোতেও এই কর্মসূচি শুরু করব। ভার্চুয়ালি যুক্ত হয়ে কক্সবাজারে হাম রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, চলতি বছরে হামজনিত শিশুর মৃত্যু শূন্যে নামিয়ে আনতে বদ্ধপরিকর সরকার। 2026 সালের মধ্যে হামের প্রাদুর্ভাব সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনতে রাজশাহী, বরিশাল, বরগুনা সহ দেশে বেড়েই চলছে হামের সংক্রমণ। রোববারও বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয় শিশুরা। তানজিল হাসনাত, সময় সংবাদ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে মুলতবি প্রস্তাবের উপর আলোচনায় আবার উত্তপ্ত সংসদ। প্রস্তাব গ্রহণ না করার আহ্বান জানিয়ে বিরোধী দলের অভিযোগ, সংস্কারের ম্যান্ডেট থাকলেও সংশোধনের নামে কালক্ষেপণের চেষ্টা করছে সরকার। জবাবে ক্ষমতাসীন দল বলছে আইন না বুঝে সংস্কার ও সংশোধন শব্দ নিয়ে বিভ্রান্তি তৈরি করছেন বিরোধীরা। পরে সংসদ নেতার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ৭১ পরাজয়ের গ্লানি থেকেই মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানে আপত্তি তাদের। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সংসদে মুলতবি প্রস্তাবের উপর আলোচনা। সরকার ও বিরোধী দলের সদস্যদের বিতর্ক দেখতে গ্যালারিতে গণ অভ্যুত্থানে অংশ নেয়া তরুণরা। জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে মাগরিবের নামাজের বিরতির পর সনদ বাস্তবায়ন প্রক্রিয়া আলোচনার জন্য মুলতবি প্রস্তাব উত্থাপন করেন সরকার দলীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন। বিরোধী দলের অভিযোগ, ঐক্যমত্য কমিশনে বাস্তবায়ন পদ্ধতির সমাধান হলেও মানতে চাইছে না সরকারি দল। জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা নিয়ে সেই ঐক্যমত্য কমিশনে আলোচনা সমাপ্ত হয়েছে। সেই আলোচনার ফলাফল আজকে বিএনপি মানতে চায় না। এই কারণে আজকে বিএনপি ব্যাক স্পেসে তারা পেছনের দিকে তারা ফিরে যেতে চায়। মাননীয় স্পিকার, এখানে আগে বলেছিলেন একজন সংসদ সদস্য যে আমরা সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেছি। এই মহান সংসদকে সাক্ষী রেখে বলছি, আমাদের কেউ কখনো এই কথা বলে নাই। আমরা এই সংবিধানের পরিবর্তন চেয়েছি। সরকারি দলের পাল্টা অভিযোগ, ২৪-এর গণ অভ্যুত্থানের টেন্ডার নিজেদের বলে প্রমাণের চেষ্টার পাশাপাশি সরকারকে জুলাইয়ের বিরুদ্ধে দাঁড় করাতে চাইছে বিরোধী দল। আমরা তো চাচ্ছি যে যেই জুলাই সনদের জিনিসগুলি আসে সেগুলি সেগুলি কনস্টিটিউশনের মধ্যে আসবে এবং কনস্টিটিউশনের রীতিনীতি মেনেই আসবে। এর বাইরে তো আমরা কিছু যাচ্ছি না। তো আমার মনে হচ্ছে এখানে প্লেইং উইথ ওয়ার্ডস করা হচ্ছে এবং জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে এবং ঠিক আগেও যা বলেছি, আমাদেরকে জুলাইয়ের বিরুদ্ধে দাঁড়ানোর পায়তারা করা হচ্ছে। জুলাই আগস্ট আমাদের মাথার মণি, যারা আন্দোলন সংগ্রাম করেছে, আমাদেরও আত্মত্যাগ কম নয় সেদিন। তাই আমরা মনে করি আমাদেরকে বিভ্রান্ত করবেন না। বাস্তবায়ন প্রক্রিয়া সনদেই আছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, আইনের সঠিক ব্যাখ্যা দিচ্ছে না বিরোধী দল। কোন জায়গা কোন ব্যাখ্যাটা ফিট করবে সেটা এক্সপ্লেন করতে পারেনি মাননীয় স্পিকার। জুলাই জাতীয় সনদ 2025-এর বাস্তবায়ন কিভাবে পদ্ধতিতে হবে
সেটা জুলাই জাতীয় সনদেই ব্যাখ্যা করা আছে মাননীয় স্পিকার। ৭১-এর পরাজয়ের গ্লানি থেকেই মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধান চায় না বিরোধী দল, এমন মন্তব্য করে সংসদ নেতার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুলাই সনদ শতভাগ পূরণে অঙ্গীকারবদ্ধ সরকার। অনেকে প্রস্তাব করেছিলেন সংবিধানের প্রস্তাবনায় যে ৭১ এবং ২৪কে বরাবর করে আমরা প্রস্তাবনায় নিয়ে আসি। মাননীয় স্পিকার, বাংলাদেশের জনগণের এদেশের সর্বশ্রেষ্ঠ অর্জন হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। ৭১-এর সাথে আর কোনো কিছুর তুলনা চলে না। আমরা ২৪-এর জুলাই জাতীয় সনদ এবং জুলাই ঘোষণাপত্রের এসেন্সকে আমরা সংবিধানে ধারণ করার জন্য অঙ্গীকার করেছি, করব। এখন ৭১ এবং ৭২-এর সংবিধান কেন ভালো লাগে না আমরা বুঝিতে পারি। স্পিকার, ৭১ এই দেশের স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, বিজয় অর্জন, শহীদ রাষ্ট্রপতি জিয়া, সবই এক কাতারে গাথা। এদেশের মানুষের সর্বশ্রেষ্ঠ অর্জন, বিজয় গাথা। কারো কারো জন্য হতে পারে এটা পরাজয়ের গ্লানি। জুলাই জাতীয় সনদ 2025-এর সকল দফা এবং অঙ্গীকারনামা শতভাগ আমরা পরিপূরণ করতে অঙ্গীকারাবদ্ধ। এদিন সরকারি চাকরি সংশোধন ও নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর রাখা সংক্রান্ত দুটি বিল পাশ হয়। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদে 2 দফা সাউন্ড সিস্টেমে বিভ্রাটের কারণে বাধাগ্রস্ত হয় অধিবেশন। আসরের নামাজে বিরতি শেষে অধিবেশন শুরুর পর বিভ্রাট দেখা দিলে শব্দযন্ত্র ঠিক করতে এবং মাগরিবের জন্য সংসদ অধিবেশন 40 মিনিটের বিরতি দেন স্পিকার। রাত 9:30টার দিকে আবারও শব্দযন্ত্রের ত্রুটি দেখা দেয়। তখন সোমবার বিকেল 3টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। স্পিকার হাফিজউদ্দিন আহমদ বলেছেন, 5 আগস্ট বিক্ষুব্ধ জনতা সংসদের ভেতর জিনিসপত্র তছনছ করায় সাউন্ড বিভ্রাটের একটি কারণ। ফ্যাসিবাদের আমলে দায়সারাভাবে স্থাপন করা মাইকের ওয়ারেন্টি সংক্রান্ত কাগজপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। যোগাযোগ করা হলেও মেরামতে সংশ্লিষ্ট মার্কিন কোম্পানির আগ্রহ নেই বলে জানান স্পিকার। আপনি পাশের মাইকটা ব্যবহার করতে পারেন, যদি দয়া করে বসুন। আপনি চিফ হয়ে বসুন। কতক্ষণের জন্য? 2024 সালের 5 আগস্ট তারিখে ক্ষিপ্ত জনতা জাতীয় সংসদে প্রবেশ করে অনেক আসবাবপত্র, বৈদ্যুতিক যন্ত্রপাতি ইত্যাদি তছনছ করেছে। এই কারণেই ক্রমাগত মাইকে বিভ্রাট দেখা যাচ্ছে। আরেকটি কারণ হলো এই ফ্যাসিস্ট সরকারের আমলে মাইক সিস্টেমটি স্থাপিত করা হয়। যারা এটি স্থাপন করেছে তাদের অ্যাটল কোনো ওয়ারেন্টি ছিল কিনা, মাইকের কার্যকারিতা কতদিন থাকবে এ সম্বন্ধে কোনো কাগজপত্র ইত্যাদি পাওয়া যাচ্ছে না। বোঝা যাচ্ছে যে অত্যন্ত হেলাফেলার সাথে এই বিশাল কাজটি সম্পন্ন করা হয়েছে। সংসদের অধিবেশনের বিরতিতে গ্যালারিতে গিয়ে জুলাই শহীদদের পরিবারের সদস্য আহতদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যায় গ্যালারির মেঘনা হলে তাদের সঙ্গে দেখা করেন তিনি। আনুষ্ঠানিকতার দূরত্বের দেয়াল ভেঙে তৈরি হয় আন্তরিক পরিবেশ। একে একে সবার সঙ্গে কথা বলেন সরকার প্রধান। এ সময় আহতদের চিকিৎসার খোঁজ নেন তিনি, আবার কারো কাঁধে হাত রেখে দেন পাশে থাকার ভরসা। পাম্প থেকে তেল পেতে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। আবার যেই পরিমাণ পাওয়া যাচ্ছে তা নিয়েও আছে অসন্তোষ। এদিকে সরবরাহের ঘাটতি দাবি করে বন্ধ হচ্ছে অনেক পাম্প। ঝুলছে নোটিশ, নেই তেল। রাজধানীর অনেক পাম্পে সরবরাহের ঘাটতি দাবি করে বন্ধ রেখেছে তেল বিক্রি। অকটেন ছিল যতক্ষণ আমরা সবাইকে দিছি লিমিটের মধ্যে, শেষ হয়ে গেছে, এখন গাড়ি আনতে গেছে। এখন তো যেই চাহিদা ওই অনুযায়ী তো তেল তো পাচ্ছি না আমরা। যেসব পাম্পে তেল দেওয়া হচ্ছে সেগুলোতেও লম্বা লাইন। বাইকে 500 থেকে 600 টাকার তেল নিতে লাইন ধরে অপেক্ষা করতে হয় 4 থেকে 5 ঘন্টা, যা প্রভাব ফেলছে নগরীর ব্যস্ত জীবনে। যে জায়গায় ইচ্ছা মতো যাইতে পারতাম ওইখানে মানে ইচ্ছা হলেও যাওয়া যাচ্ছে না এই তেলের সংকটের কারণে। আমি 2.5 ঘন্টা এখানে দাঁড়িয়েছিলাম, এতে আমার অফিসের ক্ষতি হয়েছে। যে সিরিয়ালটা এটা আমার জন্য খুবই কষ্টকর হয়ে গেছে আর কি, মানে অলমোস্ট 6 ঘন্টা আমরা এই লাইনে দাঁড়াইছিলাম। সরকারের নানা পদক্ষেপের পরও গ্রাহকরা বলছেন কমেনি ভোগান্তি, উল্টো আরও বেড়েছে। ইরান নাকি তেল দিচ্ছে, তারপরে কেন বাংলাদেশের সমস্যা? সরকারের কাছে একটা আবেদন থাকবে আমাদের যাতে তেলটা
ঠিক মতো দেয়। চাহিদা অনুসারে আসলে যে কটা পাম্প খোলা থাকে তারা তো চাইলেও দিতে পারতেছে না। বাইরের থেকে ওই যে মোটর সাইকেল দু একজনের নিয়ে যায়, তাদের থেকে 200 টাকা করে তেল কিনাও আমাদের ইউজ করতে হয়। একই চিত্র রাজধানীর বাইরেও। লম্বা লাইন আর দীর্ঘ অপেক্ষার পর মিলছে তেল, তবে ক্ষোভের শেষ নেই তেল নিতে আসা মানুষের। আমি 6:30টায় কাজের মোড়ে সিরিয়ালে ছিলাম, তো এখানে আসতে আমার 5.5 ঘন্টা লাগলো, এখনো তেল পাইনি। তেল যাচ্ছে কদ্দুর আল্লাহ মাহবুব জানে, গ্রামগঞ্জের ভিতরে তেল লিয়ে চলে যাচ্ছে, আমরা তেল পাচ্ছি না। অসাধু ব্যবসায়ী যারা এনারা মজুত করেছে, এই জন্য আমরা তেল সংকটের মধ্যে পড়তেছি। দীর্ঘ অপেক্ষার পর তেল পাওয়া গেলেও পরিমাণ নিয়ে সন্তুষ্ট নন গ্রাহকরা। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে মার্কিন রাষ্ট্রদূত এমন আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে 3 মাসের চাহিদা মেটানোর মতো জ্বালানি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সরবরাহ ব্যবস্থাপনায় চাপ পড়ায় পণ্যের দাম বৃদ্ধির শঙ্কা করছেন অর্থমন্ত্রী। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথমবার সৌজন্য সাক্ষাৎ করলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি হয়নি। সব সোর্স থেকেই সাশ্রয়ী মূল্যে জ্বালানি আমদানির চেষ্টা চলছে। আমাদের জ্বালানি সিকিউরিটির জন্য তারা সাপোর্ট করবেন সেই নিশ্চয়তা আমাদেরকে। আমরা সব রকম সোর্স থেকে কিনবো। আমরা চাইছি যে আমাদের ক্রেতারা সুলভ মূল্যে এই ডিজেল কিংবা অন্যান্য এনার্জি প্রোডাক্টগুলি পান। তো দুনিয়াতে আমরা সবচাইতে সাশ্রয়ী যে সমস্ত সোর্স, সেটা ভারত হোক, সেটা মধ্যপ্রাচ্য হোক, সেটা যুক্তরাষ্ট্র হোক, আমরা সব জায়গাতেই চেষ্টা করছি। এদিকে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, 3 মাসের চাহিদা মেটানোর মতো জ্বালানি তেল সংরক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে শপিং মল, দোকানপাট সন্ধ্যা 6টার পরিবর্তে 7টায় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় 3 মাসের মতো অকটেন এবং পেট্রোলের আমরা যেটা চাহিদা সেটা আমরা সংরক্ষণ করতে সক্ষম হয়েছি। যেটা শেষ হয়ে যাবে সেটার জন্য পূরণ করা যায়, সেটার জন্য আমরা পাইপলাইনে রয়েছে। দোকান মালিক সমিতির তাদের আবেদন, তাদের অনুরোধ বিবেচনায় সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সন্ধ্যা 7টা পর্যন্ত এখন বিপণী বিতান খোলবার সময় পুনর্নির্ধারণ করেছেন। এদিকে এলডিসি উত্তরণ বিষয়ক সভা শেষে অর্থমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি সংকটে সরবরাহ ব্যবস্থাপনায় চাপ পড়ায় পণ্যের দাম বৃদ্ধির শঙ্কা রয়েছে। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এ মুহূর্তে বাংলাদেশের এলডিসি উত্তরণ সম্ভব নয়। বাংলাদেশের অর্থনীতি যে অবস্থায় এই সরকার পেয়েছে, এখানে আমরা ফায়ার ফাইটিং করতেছি। প্রত্যেকটা এই ইকোনমিকে সেলভেজ করার যুদ্ধ চলছে এখন। শুধু জ্বালানি সংকট না, সমস্ত কমোডিটি, খাদ্যদ্রব্য, পণ্য সবকিছু প্রভাব পাবে। টোটাল সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। হুগলি হাওরের বাঁধ ভেঙে প্রবল বেগে ঢুকছে পানি। হবিগঞ্জে তলিয়ে গেছে 300 একর বড় মৌসুমের ধান। এতে চরম উৎকণ্ঠায় কৃষক। এদিকে সুনামগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা বাঁধ মেরামত করছেন গ্রামবাসী। প্রবল বেগে ঢুকছে পানি, তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন। কয়েকদিনের টানা বৃষ্টিতে হাওরের পানি অস্বাভাবিক বৃদ্ধি পায়। রোববার দুপুরে পানির প্রচণ্ড চাপে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হুগলি হাওরের বাঁধ ভেঙে যায়। এতে অন্তত 300 একর বোরো ধান পানিতে তলিয়ে গেছে। অল্প সময়ের মধ্যেই বিস্তীর্ণ এলাকার আধা পাকা বোরো ফসল তলিয়ে যাওয়ায় চরম উদ্বেগ উৎকণ্ঠায় কৃষক। করে একটা আদাও নাই। তো বাইরে গেলে আর 15 দিন থাকলে মনে করেন যে কিছু সাইলে ফাইট বললে, আর অথচ কাটটা কিছু না কিছু মানুষে চলতে পারলে। এখন তো চলার মতো না, গরু খাওয়ার মতো না। মানুষ চলে যেমন গরু বলে আমরা অনেক কষ্টে আছে। বন্যা তো অনেক ক্ষতি করে গেছে, দেখেন না পানি আস্তা জমিন যা আছে জনগণের সব তো নিচে গা, গরু বাছুর ফালবার কি নয়া নাই। এদিকে সুনামগঞ্জে ডাকুয়ার হাওরে জলাবদ্ধতায় হুমকিতে পড়ে কৃষকদের ফসল। পানি নিষ্কাশনে ভাটিতে থাকা মোহনপুর ডাকুয়ার হাওরের বাঁধ কেটে দেয়ায় 420 হেক্টর জমির ফসল হুমকিতে পড়ে। এ ঘটনায় শনিবার দুপুরে গ্রামবাসীদের দুপক্ষের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হন। পরে 144 ধারা জারি করে প্রশাসন। হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত করছেন স্থানীয়রা। মেরন আহমেদ, সময় সংবাদ। এবার বাণিজ্যের সংবাদ। রিজার্ভ ইতিবাচক থাকায় জ্বালানি কেনার চাপ সামলাতে আগামী জুনের মধ্যে আইএমএফের কাছ থেকে বাড়তি $2 বিলিয়ন ঋণ পাওয়ার আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। এদিকে জ্বালানি ব্যবহারে ব্যাংক কর্মকর্তাদের আরও সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন গভর্নর।
জ্বালানি সাশ্রয়ে কর্মঘণ্টা কমিয়েছে ব্যাংক, ফলে রোববার সকালেই ব্যাংকে চাপ বাড়ে গ্রাহকদের। সরকারের ঘোষণা অনুযায়ী ব্যাংক পরিচালনায় জ্বালানি সাশ্রয়ী হওয়ার পাশাপাশি ব্যক্তি পর্যায়ে কৃচ্ছ্রতা সাধনের আহ্বান বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। জানা যায়, খরচ কমাতে সরকারের নতুন বাড়িতেও আপাতত উঠছেন না গভর্নর। কর্মকর্তাদের, কর্মচারীদের এবং যারা আছে সবাইকে উৎসাহিত করছি তারা ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে যাতে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা হয়। ইভেন গভর্নর মহোদয় নিজেই এটা প্র্যাকটিস করছেন। ওনার দুটো গাড়ির মধ্যে উনি বর্তমানে একটা গাড়ি ব্যবহার করছেন। ইভেন ওনার যে গুলশানের বাড়িটা আছে, গুলশানে এখনও উনি উঠেননি। এটার যেহেতু একটা মেনটেনেন্স আছে, অনেকগুলো কর্মচারী ওখানে দরকার হয়, এই সময়ে উনি চাচ্ছেন যে ওনার কিচ্ছু সাধারণ অংশ হিসেবে উনি বাড়িতে আপাতত উঠবেন না। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, এপ্রিলে ভারত থেকে পাওয়া 45,000 ব্যারেল ডিজেলের চাহিদাও মেটাতে হবে সরকারি কোষাগারের অর্থে। বাড়তি অর্থ যোগানে আমদানি ও রফতানির ব্যয়ের স্থিতি ধরে রাখতে বিদেশি ঋণের পথে হাঁটছে বাংলাদেশ। এরই মধ্যে IMF থেকে 2 বিলিয়ন অতিরিক্ত ঋণ সুবিধা জুন নাগাদ পাওয়ার আশা করছে বাংলাদেশ ব্যাংক। রিজার্ভের অবস্থা ইতিবাচক থাকায় বাড়তি এই ঋণ পাওয়ার বিষয়ে আশাবাদী সরকার। IMF যে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের যে ইমব্যালেন্সটা আছে সেটা তারা আমাদের পূরণ করে এবং তারা একটা কমিটমেন্টও দিয়েছে যে এই বিয়েটা আছে, যে কমিটমেন্ট আমাদের আছে লোনের কিস্তি, তার বাইরেও ওটা 2 বিলিয়ন আমরা আরও বেশি আমরা প্রত্যাশা করছি এবং সেটার জন্য যে ধরনের কন্ডিশনসগুলো অর্থাৎ যে স্ট্যাটাস আমাদের থাকা দরকার সেগুলো আমরা আশা করি সেগুলো পূরণ করতে পারবো। বাংলাদেশ ব্যাংক জানায়, জ্বালানি আমদানিতে সিঙ্গেল বড়োয়ার এক্সপোজার লিমিটও ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিল ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। আনন্দ বা মঙ্গল নামে নয়, এবার বাংলা নববর্ষ বরণে বৈশাখী শোভাযাত্রা নামে হবে। বিভাজন বিতর্ক এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। বাংলা নববর্ষ মানে রং, উৎসব আর মানুষের মিলন মেলা। দল বেঁধে বৈশাখী মেলায় আনন্দ উপভোগের চিরাচরিত চিত্র। বাংলা বর্ষবরণ উদযাপনের মূল আয়োজন শোভাযাত্রা। তবে শোভাযাত্রার নামকরণ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক, বিভাজন। এমন প্রেক্ষাপটে রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে সংস্কৃতি মন্ত্রী বলেন, শোভাযাত্রার নাম নিয়ে জনগণের মধ্যে কোনো বিভাজন বা বিতর্ক চায় না সরকার। বৈচিত্র্যের মাধ্যমে জনগণের ঐক্য দেখতে চায়। এজন্যই এখন থেকে বাংলা বর্ষবরণ উদযাপনের শোভাযাত্রা মঙ্গল বা আনন্দ শোভাযাত্রা নয়, উদযাপিত হবে বৈশাখী শোভাযাত্রা নামে। এই নামে শোভাযাত্রা হলেও ইউনেস্কোর দেয়া স্বীকৃতি নিয়ে কোনো সমস্যা হবে না বলে জানান সংস্কৃতি মন্ত্রী। সমস্ত সংস্কৃতির এখানে প্রদর্শন থাকবে, যার যার মতো যার যার অঞ্চলের ঢোল, বাদ্য, পোশাক আশাক নিয়ে আমাদের একটা আনন্দঘন শোভাযাত্রা হবে। এই শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রার নামে ইউনেস্কো কোনো স্বীকৃতি দেয়নি। দেশে বৈশাখী উৎসবের উপরে শোভাযাত্রার নিরাপত্তা নিশ্চিতে সরকারের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানান নিতাই রায়চৌধুরী। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্পেশালি রিকোয়েস্ট করা হয়েছে, তার উপর থেকে যে র্যালি স্টার্ট হবে সেখানেও আপনাদের থাকবে। সেখানে আমাদের ছাত্র সংগঠনের লোকজন থাকবে, ছাত্ররা থাকবে, পুলিশ তার দায়িত্ব পালন করবে, আমরাও আমাদের দায়িত্ব রাখতে হবে। জুলাই স্মৃতি জাদুঘরের কাজ প্রায় শেষের দিকে। খুব শিগগিরই এই জাদুঘর উন্মুক্ত করে দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। মানুষের মাঝে অনৈক্য, সংঘাত। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। নানা আনুষ্ঠানিকতা পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে। এই দিনে যীশু খ্রিস্টের পুনরুত্থানকে স্মরণ করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ইস্টার সানডে। যীশুখ্রিস্টের পুনরুত্থানের এই দিনটিতে বিশ্বজুড়ে পালিত হয় নানা আচার অনুষ্ঠান। বাংলাদেশেও দিনটি ঘিরে থাকে নানা আয়োজন। ভোরের আলো ফুটতেই দেশের বিভিন্ন গির্জায় শুরু হয় বিশেষ প্রার্থনা। পরিবার পরিজন নিয়ে জড়ো হন বিভিন্ন এলাকার খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। যীশু খ্রিস্টের পুনরুত্থান স্মরণে প্রার্থনা করেন শান্তি, ক্ষমা ও মানবতার জন্য। আমাদের চার্চে এখানে আমাদের জন্য মিশা হয়, যেটাকে বলে, সেখানে অনেক প্রার্থনা করি আমরা। তিনি পুনরুত্থান করে প্রত্যেককে একটা যে পাপ ছিল
পাপ থেকে মুক্তি দিচ্ছে না। সকালে আমরা সবাই খ্রিস্ট জায়গায় অংশগ্রহণ করি, এখন বাসায় যাব, বাবা মার সাথে আনন্দ করব। খ্রিস্টান ধর্মাবলম্বীদের মতে এই দিনে যীশু খ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন। গুড ফ্রাইডেতে বিপদকামী ইহুদিরা তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। মৃত্যুর তৃতীয় দিবস অর্থাৎ রোববার তিনি মৃত্যু থেকে জেগে উঠেন। মৃত্যুকে জয় করে আবারও মানুষের মাঝে ফিরে আসেন যিশু। আমাদের যীশু খ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন আমাদের সকলকে পাপ থেকে মুক্ত করার জন্য, এবং এই কারণে সে মৃত্যুবরণ করার 3 দিন পরে সে কবর থেকে জীবিত হয়েছিলেন। পৃথিবীতে শান্তি বিরাজ করার জন্যই উনি এসেছেন। ইস্টার সানডের আগে যীশু খ্রিস্টের স্মরণে প্রায় 40 দিনের একটি উপবাসের সময় পালন করে থাকেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। মানুষের সেবায় নিজের জীবনকে উৎসর্গ করে সত্য ও সুন্দরের পথে এগিয়ে যাওয়াই ইস্টার সানডের মূল বাণী। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। হরমুজ প্রণালী খুলতে ডোনাল্ড ট্রাম্পের হুমকি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। পরিস্থিতি জটিল করতে চাইলে গোটা অঞ্চলকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য জাহান্নামে পরিণত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। দেশটিতে বিধ্বস্ত যুদ্ধ বিমানের নিখোঁজ আরেক পাইলটকে উদ্ধারের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আর অভিযানে অংশ নেয়া যুক্তরাষ্ট্রের আরও একটি বিমান বিধ্বস্তের দাবি করেছে IRGC। পাল্টাপাল্টি হামলাও রয়েছে অব্যাহত। রোববার সকালে ইসরায়েল উপসাগরীয় দেশগুলো লক্ষ্য করে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তেল আবিব সহ বিভিন্ন শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে আঘাত হানার দাবি করা হয়। যৌথভাবে ইসরায়েলে হামলার কথা জানায় ইয়েমেনের হাউথি ও লেবাননের বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ। কুয়েত, আমিরাত, সৌদি আরব ক্ষেপণাস্ত্র ড্রোন প্রতিহতের দাবি করেছে। ইরানেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় আক্রমণের ঘটনায় বাড়ছে হতাহতের সংখ্যা। দেশটিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। הבטחתי לכם שאנחנו נמשיך לכתוש את משטר הטרור בטהרן, וזה בדיוק מה שאנחנו עושים. אחרי שהשמדנו להם 70% ביכולת ייצור הפלדה, שמשמש להם חומר גלם לכלי הנשק נגדנו, אנחנו היום תקפנו את המפעלים הפטרוכימיים. এদিকে ইরানে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানের আরও এক পাইলটকে নিরাপদে উদ্ধারের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানান, বিশেষ এই অভিযানে শত শত মার্কিন সেনা যুদ্ধবিমান অংশ নেয়। অভিযানে কয়েকজন ইরানি নিহত হলেও কোনো মার্কিন সেনা হতাহত হয়নি বলে জানায় ট্রাম্প। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে মার্কিন সেনা উদ্ধারের বিষয়ে কোনো কিছু জানানো না হলেও অভিযানে অংশ নেওয়া আরও একটি বিমান ভূপাতিতের দাবি করা হয়েছে। এর আগে হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে 48 ঘন্টার সময়সীমা বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। না হলে ইরানের উপর নরক নেমে আসবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড সরাসরি এই হুমকি প্রত্যাখ্যান করে একটি অসহায় ও বোকামিপূর্ণ পদক্ষেপ হিসেবে আখ্যা দেন। এমনকি যুদ্ধ বিস্তৃত করলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য গোটা অঞ্চলকে জাহান্নামে পরিণত করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। রাহানুল রানা, সময় সংবাদ।